এই ধরনের সমস্ত ঘটনার সময় কিন্তু ভবিষ্যতে কি হতে পারে এটা না ভেবে বামপন্থীরা সেই সময় লড়াইতে ঝাঁপিয়ে পড়েছিল যে নারীদের নিরাপত্তা চাই। একজন সেনা জওয়ান, তার স্মৃতিস্তম্ভ রয়েছে, তিনি যুদ্ধে শহীদ হয়েছেন, তার স্মৃতিতে ওইখানে একটা মালা দেওয়া যাচ্ছে না কারণ আশেপাশে পুরো জঞ্জাল ঘিরে রয়েছে কুসুমপুরের ওইখানে। এটা তো কোনো ব্যক্তির ব্যাপার নয়, দুর্নীতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে আইডিওলজিক্যাল লড়াই। বামফ্রন্টের সরকার তৈরি হওয়ার সময় থেকে আর নতুন করে মাঠ এবং পুকুর দখল হবে না। আমাদের এখানকার বেকার ছেলেমেয়েকে যাতে কাজের জন্য বাইরে চলে যেতে না হয়, তারা যাতে নিজের এলাকাতে কাজ পেতে পারে, সেই রকম একটা প্রচেষ্টা বামফ্রন্ট সরকার। জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে, তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতি রাতে। মুক্তির ডাক দুনিয়া কাঁপায়, কাঁপাবে কি শঙ্কাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে। 15 বছর ধরে ধীরে 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 শূন্যে বিলীন বলবো না, কারণ শূন্যটা একটা মহাসংখ্যা। সেই শূন্যতা কাটাতে এবার বামপন্থীদের যে নতুন স্ট্র্যাটেজি বলুন কি বলুন সেটা তো আমাদের জানা নেই, কিন্তু পানিহাটির মতন একটা শক্ত সিট এই কারণে বলছি যে পানিহাটির যদি আমি ইতিহাস ঘাঁটি তাহলে দেখবো যে 2011 আগেও কিন্তু একাধিকবার এখানে নির্মল ঘোষ বিদায়ী বিধায়ক তিনি জিতেছেন এবং বিধায়ক হয়েছেন। সেই শক্ত সিটে কলদান দাশগুপ্তকে প্রার্থী করে পাঠানো হয়। সুতরাং এই যে বিরুদ্ধতার চাবুক, আমি তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি 7 নিউজে। এই যে বিরুদ্ধতার চাবুকটা নিয়ে তুমি পানিহাটিতে এসে পৌঁছলে, এখনো পর্যন্ত পানিহাটির যে হৃদয়, সে হৃদয় কতটা তোমাকে ছুঁয়ে যেতে পেরেছে? মানুষ তো ভীষণভাবেই বামপন্থী রাজনীতি ইত্যাদিকে অ্যাকসেপ্ট করছেন এই সময় দাঁড়িয়ে। তাহলে মানুষের মধ্যে একটা সাড়া আছে, কারণ তৃণমূল বিজেপি দুটো দলকেই মানুষ ভোট দিয়েছেন গত কয়েক বছর ধরে। কিছু আশা নিয়ে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো আশা পূরণ হয়নি, এবং যারা সেই ভোটের আগে বক্তৃতা করে গিয়েছিলেন, ভোটের পর তাদের সমস্ত কথাই তারা ভুলে গিয়েছেন এবং নিজের আখের গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে মানুষের একটা আশা আছে এবং সেই আশা ভরসার জায়গা থেকেই বামপন্থার প্রতি সমর্থন বাড়ছে, এইটুকু বলা যায়। পানিহাটিতে তুমি যখন এলে তখন তোমার স্লোগান একটাই ছিল, বা তুমি এখনো সেই স্লোগানের উপরেই দাঁড়িয়ে আছো যে অভয়ার বিচার চাই। কিন্তু তখনও কি তুমি জানতে যে এখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে? আমি একবারই উচ্চারণ করবো অভয়ার নামটা, শেষবারের মতন, কারণ আমি কাউকে প্রিভিলেজ দিতে চাই না, যে ওই রত্না দেবনাথ এখানকার ক্যান্ডিডেট হয়ে যাবে। পানিহাটিতে যখন নির্বাচন লড়তে আমরা এসেছি, তখন যেরকম অভয়ার বিচারের দাবি ছিল, তেমনি এলাকার ছেলেমেয়েদের কাজের দাবি ছিল, পরিশ্রুত পানীয় জলের দাবি ছিল, জঞ্জাল নগরী নামটা মুছে দেওয়ার দাবি ছিল, স্কুল কলেজে, সরকারি স্কুল কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে পানিহাটিতে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা যাতে বাড়ে তার ব্যবস্থার কথা ছিল, যেটা সরকারি বাম আমলে সরকারি উদ্যোগে মাতৃসদন হয়েছিল, এখন একটা পোড়ো বাড়ি, সেইটা আবার সরকারি উদ্যোগে ফিরিয়ে আনতে হবে, চালু করতে হবে, সেই সমস্ত দাবি ছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নারী নিরাপত্তার প্রশ্ন, কারণ এখানে অভয়ার বাড়ি ছিল, সেই কারণে এটা একটা বাড়তি গুরুত্বের জায়গা তো অবশ্যই থাকে। কিন্তু আরো 5টা দাবিও ছিল, যেটা পানিহাটির সাধারণ মানুষ আমাদের বলেছেন। আমরা পার্টির পক্ষ থেকে একটা QR কোড করেছিলাম যে আপনার এলাকার সমস্যা কি আমাদের জানা। তো তারা এই সমস্যাগুলোর কথা জানিয়েছিল। ফলে আমাদের এইটাই স্লোগান ছিল যে পুরো পরিষেবাটাকে উন্নত করতে হবে, স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটা করতে হবে, হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে হবে, পানিহাটির যে ফুসফুস অমরাবতীর মাঠ বাঁচাতে হবে, এই সমস্ত দাবি এবং নারী নিরাপত্তার দাবিটা ছিল। যখন আমরা রাত দখল করেছিলাম, কি তারও আগে যখন আমরা গাড়ি আটকেছিলাম, তখনও কিন্তু আমরা কে কোন রাজনীতি কি না সেটা দেখিনি। ভবিষ্যতেও যদি আবার এরকম কখনো কোনো প্রয়োজন পড়ে, তখনও আমরা কে কোন রাজনীতি ইত্যাদি না দেখেই কিন্তু আবার ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। তার মানে এটা কোনো ম্যাটার করছে না? না, বিষয়টা হচ্ছে যে যখন 24 সালে এই ঘটনা ঘটেছিল, বা তারও আগে যখন মধ্যমগ্রামের সেই কিশোরীর ঘটনা ঘটেছিল, তার আগে কামদুনি, তার মাঝখানে হাতরাস, উন্নাও, ব্রিজভূষণ শরণ সিং,
এই ধরনের সমস্ত ঘটনার সময় কিন্তু ভবিষ্যতে কি হতে পারে এটা না ভেবে বামপন্থীরা সেই সময় লড়াইতে ঝাঁপিয়ে পড়েছিল যে নারীদের নিরাপত্তা চাই। এসএসসির আন্দোলন করতে গিয়ে আমাদের কমরেডরা যখন মার খেয়েছেন, জেলে গিয়েছেন, তখন কিন্তু এটা ভাবেননি যে ভবিষ্যতে এই আন্দোলন তার কি হবে, কে কোথায় চলে যাবে না চলে যাবে, এগুলো ভাবিনি। ওই সময় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন ছিল বলেই আমরা প্রতিবাদ করেছি। এখনো আমরা মনে করি যে আমরা প্রতিবাদটা সঠিক করেছিলাম, এবং ভবিষ্যতে যদি আবার কখনো প্রয়োজন পড়ে আমরা আবার প্রতিবাদ করব। এটা তো কোনো ব্যক্তির ব্যাপার নয়, দুর্নীতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে আইডিওলজিক্যাল লড়াই। এই যে তোমাদের যে ইস্তেহার তোমরা প্রকাশ করেছো, সেখানে বলা হচ্ছে যে ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ, ক্ষুদ্র ও কুটির শিল্পে দেশে প্রথম স্থানের সেটাকে পুনরুদ্ধার করা। পানিহাটিতে এরকম অজস্র জমি পড়ে রয়েছে, যে জমিগুলো সরকারের, কোনোটা ভেস্টেড হয়ে রয়েছে, কোনোটা এই মুহূর্তে দাঁড়িয়ে তার জমির যে পরিস্থিতি সেটা আমাদের কাছে জানা নেই, কিন্তু সেটা একটা কারখানার জমি প্রচুর রয়েছে। তো ধরো তুমি বিধায়ক বা বামফ্রন্ট, অষ্টম বামফ্রন্ট সরকার গঠন, তোমাদের কি দৃষ্টিভঙ্গি থাকবে? আমরা এটা বরাবর বলেছি যে শিল্পের জমিতে শিল্প হতে হবে। তাহলে এখনো অব্দি সরকারি হাতে যে জমিগুলো রয়েছে সেখানে শিল্প তৈরির ব্যবস্থা করতে হবে। বেসরকারি হাতে যে শিল্প ইত্যাদি রয়েছে সেখানেও হচ্ছে যে কথাবার্তা চালিয়ে এইটা আমাদের করাতে হবে যে ওইখানে শিল্প তৈরি হলে শিল্পটাও যাতে লাভজনক হয় সেই ব্যবস্থাও আমাদের দেখতে হবে, এবং লাভজনক যদি হয় তখনই তো সবাই ইনভেস্ট করতে ইত্যাদি করতে এগিয়ে আসবেন। সেই ইনভেস্টমেন্টটা হলে তাহলে এলাকার ছেলেমেয়ে, জেলার ছেলেমেয়ে, রাজ্যের ছেলেমেয়েরা এখানে কাজ পাবে, সেই ব্যবস্থাটা আমাদের তৈরি করতে হবে। বেঙ্গল কেমিক্যাল, বাম আমলে বেঙ্গল কেমিক্যালে 3-3.5 কর্মচারী কাজ করতেন, এখন সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 30-40। ফলে সেখানে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করতে হবে যে আপনারা এখানে ইনভেস্টমেন্ট দিন, কারণ বেঙ্গল কেমিক্যাল আপনার ফিনাইল তৈরি বলুন, বিভিন্ন প্রতিষেধক তৈরি বলুন, করোনার সময়ও তারা যে ভালো পারফরমেন্স করেছে, সমাজের প্রতি তাদের যে দায়িত্ব পালন করেছে, ফলে কেন্দ্রীয় সরকারের তো উচিত এটাকে আবার রিভাইভ করা। সেই লড়াইটাও আমাদের করতে হবে, বিধানসভার বাইরেও করতে হবে, বিধানসভার ভেতরেও করতে হবে। এবং এই এলাকার মধ্যে যে জমিগুলো সরকারি হাতে রয়েছে সেইখানে অবশ্যই শিল্পের জমিতে শিল্প তৈরির কথাই আমরা বিধানসভার ভেতরে সোচ্চার হব। তুমি যখন বেঙ্গল কেমিক্যালের কথা বললে, তো আরেকটা খুব বড় কারখানা আগরপাড়া, সেটা হচ্ছে এনটিসি, ন্যাশনাল টোবাকো কোম্পানি, এখন নাম বদলে নিউ টোবাকো হয়েছে। সেখানে সিগারেটের কারখানা, এখনো সিগারেট তৈরি হয়, কিন্তু সেই সিগারেট কোথায় বিক্রি হয় কি হয় আমরা জানি না। এবং তার যে জমি, সেই জমি ব্যবহার করে সেখানে বার, সেখানে অন্যান্য বিনোদনের ব্যবস্থা, গ্যারেজ ইত্যাদি তৈরি হয়ে গেছে, যেখানে কর্মসংস্থান বলতে গেলে শূন্য। যদি তোমরা ক্ষমতায় আসো বা যদি তুমি এখানকার বিধায়ক হও, তাহলে কি সেই এনটিসিরও পুনরুত্থানের সমস্ত কটাই, এনটিসি বলুন কি ওই যে পেইন্টস এর মুরারকা সম্ভবত, সেই পেইন্টস এর কারখানা, সেটার ভেতরেও আমরা গেছিলাম, তার ভেতরের অবস্থাটা দেখতে, সেটাতেও গেছিলাম। এই ধরনের জায়গাগুলোতে আমাদের হচ্ছে যে প্রফিটেবল হবে এরকম একটা ভাবনা নিয়ে সেখানে কারখানা তৈরি করতে হবে। লাভ হতে পারে এই ভাবনা থাকলে তখন ইনভেস্টমেন্ট হবে। এখন যে গ্লোবাল বিজনেস সামিট হয় তাতে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্টের কথা হয়, কিন্তু ইনভেস্টমেন্ট কিছু আদতে হয় না। তার কারণ হচ্ছে সবাই জেনে গেছেন যে তৃণমূল এত তোলাবাজি করবে, অমুক করবে, তমুক করবে, যে লাভ কিছু করা যাবে, যা আপনার লাভ হবে পুরোটাই তৃণমূলের তোলাবাজিতে চলে যাবে। ফলে সেই জায়গা থেকে লোকে হয়তো বিনিয়োগ করতে পিছিয়ে যাচ্ছেন। কিন্তু বামফ্রন্টের সরকার তৈরি হলে তখন এই কাটমানি বলুন, তোলাবাজি বলুন ইত্যাদি সমস্যাগুলো না থেকে তাহলে বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে, এবং বিনিয়োগ এলে তখন কারখানা করে লোকের কাজ দিয়ে যে একটা পরিবেশ বদলানোর চেষ্টা, আমাদের এখানকার বেকার ছেলেমেয়েকে যাতে কাজের জন্য বাইরে চলে যেতে না হয়, তারা যাতে নিজের এলাকাতে কাজ পেতে পারে, সেই রকম একটা প্রচেষ্টা বামফ্রন্ট সরকার করবে। আজকেই মুখ্যমন্ত্রী বলেছেন পানিহাটির একটি জমির কথা, সেই জমিটি একটি নির্দিষ্ট ট্রাস্টের আন্ডারে রয়েছে, কিন্তু সেই জমিটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকমের জলঘোলা হয়েছে। পানিহাটি পৌর প্রধান বদলে গেছেন, এবং পানিহাটিতে একটা বামপন্থীদের নেতৃত্বে একটা স্টেডিয়াম কমিটি তৈরি হয়েছিল, স্টেডিয়াম বানাতে হবে পানিহাটিতে। সেরকম কোন লক্ষ্য থাকবে পানিহাটির খেলা? আমাদের বিকল্প পানিহাটির ইস্তেহার যা আছে সেখানে হচ্ছে এখানে স্টেডিয়াম বানানোর যে পরিকল্পনা বাম আমলে হয়েছিল সেইটা আমরা আবার বামফ্রন্ট সরকার তৈরি হলে সেই পরিকল্পনা করব। এখানে সংস্কৃতির যে পীঠস্থান ইত্যাদি ছিল
পানিহাটির তো বিরাট পুরনো ঐতিহ্য রয়েছে, চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত, বেগম রবীন্দ্রনাথ, রোকেয়ার স্মৃতি বিজড়িত, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর আশ্রমে আমরা গেছিলাম, যেখান থেকে হচ্ছে যে সেখানে সুভাষচন্দ্র বসু এসেছিলেন। তাহলে এই যে একটা স্মৃতি বিজড়িত জায়গা, সেইগুলোকে ভালো করে সংরক্ষণ করা, সংরক্ষণ শুধুমাত্র সংরক্ষণের জন্য না, সেটা মানুষকে জানানো যে আমরা আসলে কোন উত্তরাধিকার বহন করছি, তার জন্য একটা আলাদা পরিকল্পনা ইত্যাদি থাকবে। এবং খেলা এবং সংস্কৃতি এই চর্চাটা যদি ভালো করে হয়, তাহলে আসলে মানুষের মনটাকে, সমাজের মনটা বদলানোটা সহজ হবে। মানে এখনকার যেরকম পরিবেশ, যে দমবন্ধ করা পরিবেশ, সেইটা যদি আমাদের বদলাতে চাই, তাহলে হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেটা পানিহাটিতে ইতিমধ্যে বিভিন্ন রকমের হয়, সেইটা আরো উৎকর্ষের জায়গায় পৌঁছাতে হবে। ওপেন এয়ার থিয়েটার বলুন, মুক্ত মঞ্চ যেটাকে আমরা বলি, মুক্ত মঞ্চ বলুন, শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচি, তাদের নাচ গান কবিতা ইত্যাদির জন্যে সেইটার একটা ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে সমাজের মধ্যে এই যে যা খারাপ জিনিসগুলো রয়েছে, ছোট থেকে এই ধরনের সংস্কৃতির চর্চায় বড় হতে থাকলে নতুন প্রজন্ম যারা আসবে, তারা ছোট থেকেই ওই খারাপটাকে বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে ভালো থাকার চর্চাটা ছোটবেলা থেকে করতে শিখবে। এইটা আমরা করতে চাই। এইখানে আমার একটা প্রশ্ন আছে। যখন মানব মুখার্জি পর্যটন মন্ত্রী ছিলেন বাম আমলে, তখন পানিহাটিকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল এবং তাতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এই যে 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 জায়গাগুলোর কথা বলা হলো, এই জায়গাগুলোর পাশাপাশি পানিহাটিকে বলা হয় মানে আরেকটা মানে কাশির একটা জায়গা, যে এতগুলো ঘাট একটা অঞ্চলে, এবং সেই ঘাটগুলোকে কেন্দ্র করে প্রচুর মন্দির। যদিও ধর্ম আলাদা করে তোমাদের কাছে কোনো বিষয় নয়, কিন্তু পর্যটনের ক্ষেত্রে এটা বিষয় হতে পারে। আজকে গান্ধী আশ্রম একটা পর্যটনের বিষয় হতে পারে। গান্ধীর সঙ্গে অনেকের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আশ্রমে দাঁড়িয়েই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস থেকে। সেই জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে পানিহাটির কথা উল্লেখ করেছেন, এবং সুকুমার রায় থেকে শুরু করে মানে বহু মানুষ পানিহাটিতে এসেছেন এবং সেই জায়গাগুলো এখনো রয়েছে। তো এই যে পর্যটন শিল্প পানিহাটিতে একটা গড়ে তোলার সম্ভাবনা আছে, সেটাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকবে? অবশ্যই এটাকে নিয়ে বাম আমলে যা ভাবনা হয়েছিল, সেইটাকে আরো সময় উপযোগী করে প্রসার গড়ে তুলতে হবে। কারণ এই আপনি যে গঙ্গার ঘাটগুলোর কথা বললেন, সেখানেও যা অপরিচ্ছন্নতা এবং স্মৃতিকে ধরে রাখার ক্ষেত্রে এখানকার পুরসভা ইত্যাদির যে ব্যর্থতা, এর মধ্যে আমরা আগরপাড়ায় প্রার্থী পরিক্রমায় গেছিলাম। সেখানে 60-এর দশকের একজন সেনা জওয়ান, তার স্মৃতিস্তম্ভ রয়েছে, তিনি যুদ্ধে শহীদ হয়েছেন। তার স্মৃতিতে ওইখানে একটা মালা দেওয়া যাচ্ছে না, কারণ আশেপাশে পুরো জঞ্জাল ঘিরে রয়েছে কুসুমপুরের ওইখানে। তাহলে এইটা তো সেই সময় তার একটা মূর্তি তৈরি করে দিলাম এবং তারপরে তার পাশে জঞ্জাল ফেলে রাখলাম, এটা তো তাকে সঠিকভাবে সম্মান জানানো হলো। ফলে যথাযোগ্য মর্যাদায় এই ধরনের যা পানিহাটির যে ঐতিহ্য, সেইটাকে যথাযোগ্য মর্যাদায় রাখতে হবে, সময় উপযোগী করতে হবে, এবং সেটা সাধারণ মানুষের কাছে যাতে আরো বেশি গ্রহণযোগ্য হয়। গান্ধী আশ্রমের ভেতরে ঢুকে আমি দেখলাম ওখানে যে ছবি ইত্যাদি এইসব, এবং যে ইতিহাসটা, চলমান ইতিহাস ওখানে রয়েছে, সেটার সম্পর্কে আরো বেশি মানুষের জানা বোঝার প্রয়োজন তো আছেই। ফলে আমি গান্ধীর সঙ্গে কমিউনিস্ট রাজনীতির দুটো বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, দুটো বিষয়ে মতের মিল থাকতে পারে, কিন্তু চলমান ইতিহাসটাকে তো অস্বীকার করার বিষয় নেই। ফলে সেই চলমান ইতিহাস যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছায়, সময় উপযোগী করে তাকে মানুষের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা, সেটা অবশ্যই বামফ্রন্টের সরকার করবে। পানিহাটিতে আমি তোমাকে এই প্রশ্নটা আগেও করেছি, যে পানিহাটিতে মানে একাধিক অলিম্পিয়ান ফুটবলার পানিহাটির থেকে তারা দেশের প্রতিনিধিত্ব করেছেন। এখনো প্রবীর দাসের মতন খেলোয়াড় বা আরও রয়েছেন তারা পানিহাটির থেকে উঠে যাওয়া, সুব্রত পাল। কিন্তু পরিসরটা ক্রমশ কমে আসছে, মাঠ কমে আসছে, সেখানে বহুতল তৈরি হচ্ছে। যে কটা মাঠ পৌরসভার মানে বা সরকারের হাতে রয়েছে, সেই কটা মাঠও ব্যবহারের উপযোগী নেই এই মুহূর্তে। সেখানে মিটিং মিছিল কীর্তন ইত্যাদি সারা বছর ধরে এই প্রোগ্রামগুলো হতে হতে খেলার পরিসরটা নেই। তো এই ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষায় আসবো, ক্রীড়া ক্ষেত্রে তোমাদের ভূমিকাটা কি? বামফ্রন্টের সরকার যেদিন তৈরি হবে, সেদিন থেকে আর নতুন করে কোনো মাঠ হচ্ছে যে দখল হবে না। এই যে সিন্ডিকেট বাহিনী, প্রমোটার বাহিনীর হাতে মাঠ দখল হয়ে যাচ্ছে, পুকুর দখল হয়ে যাচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য বদলে যাচ্ছে। বামফ্রন্টের সরকার তৈরি হওয়ার সময় থেকে আর নতুন করে মাঠ এবং পুকুর দখল হবে না।
সেই মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা তো মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি করে, ফুটবল হোক, ক্রিকেট হোক, ইত্যাদি ইত্যাদি যা হোক, আসলে একটা ইউনিটি তৈরি করে। টিম গেম মানেই তো তাই। তাহলে সেই ইউনিটি তৈরির কাজ, যেটা আসলে সমাজে প্রভাব ফেলবে, সেই রকম কাজ বামপন্থীরা করবেন। এলাকার মানুষকে সাথে নিয়ে নতুন করে সিন্ডিকেট রাজের যে থাবা, সেই থাবা মুক্ত হবে। পানিহাটির মাঠ হোক, পানিহাটির পুকুর হোক, ইত্যাদি, সেইটা আমরা গ্যারান্টি করতে পারি। পানিহাটির 35টি ওয়ার্ডে 35টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, কিন্তু যদি পরিসংখ্যান দেখি 3টে স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। 4টে থেকে 5টা স্কুল নিয়মিত একটা ভদ্র সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে চলছে, বাকি স্কুলগুলো ঢুকছে। এই ব্যবস্থাটার পরিবর্তন কিভাবে? বাম আমলে যে স্কুলগুলোতে 100, 120, 150 জন করে মাধ্যমিক পরীক্ষা দিতেন, এখন সেটা এসে দাঁড়িয়েছে 12, 13, 15 পর্যন্ত। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি লোকের ভরসা কমে যাওয়ার পিছনে তৃণমূল বিজেপির রাজনীতি দায়ী। একদিকে এনইপি চালু করা হলো, এবং তার ফলে হচ্ছে যে বেসরকারি স্কুলেই ভালো পড়াশোনা হয়, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না, এই ভাবনাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো। এবং এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, তার ফলে সরকারি স্কুলগুলোতে শিক্ষকের অভাব মানে পড়াশোনার পরিবেশের ক্ষতি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, প্রচুর টাকা মাইনে দিতে হচ্ছে। ফলে মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। হায়ার এডুকেশনেও একই অবস্থা। পানিহাটি কলেজ, যেটা বাম আমলে নতুন নতুন অনার্সের সাবজেক্ট ইত্যাদি তৈরি করা হয়েছিল, বাম আমলের শেষ বছর সেখানে 1890 জন ছাত্রছাত্রী ছিলেন, বর্তমানে হয়ে দাঁড়িয়েছে সেটা 480। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর মানুষের ভরসাটা নতুন করে তৈরি করতে হবে। তৈরি করার প্রথম পদক্ষেপ হচ্ছে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে দ্রুত গতিতে, যেটা তৃণমূল আর তো পারার সুযোগ নেই, বামফ্রন্টের সরকার করবে। পারবেন, কারণ দেখুন 16 সালের উপর মামলা চলছে, তারপরে আরো মামলা চলছে। তার একটা কারণ হচ্ছে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটাকে ডিলে করছে। বামফ্রন্টের সরকার হলে মামলা ডিলে করার কোনো বিষয় থাকে, ওরা ইচ্ছাকৃতভাবে মামলা ডিলে করছেন, জনগণের কোটি কোটি টাকা খরচা করে উকিল রাখছেন যাতে নিয়োগটা দিতে না হয়। তার জন্য বামফ্রন্টের সরকার তো সেইটা করবে না। বামফ্রন্টের সরকারের আমলে যা পেন্ডিং কেস রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে দ্রুত শিক্ষক নিয়োগ হবে, এবং একটা পরিবেশ তৈরি করতে হবে যে সরকারি শিক্ষা ব্যবস্থাই আসলে প্রয়োজনীয়। বামফ্রন্টের আমলেই তো ক্লাস 8 তারপরে ক্লাস 12 অব্দি বিনামূল্যে শিক্ষা চালু হয়েছিল। কেরালা যদি গ্রাজুয়েশন অব্দি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারে, তাহলে পশ্চিমবাংলা কেন পারবে? আমরা পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার এলে তাই করব। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর মানুষের ভরসাটা এলে স্কুলে ছাত্রছাত্রীরা ফিরবে। মিড ডে মিলের হচ্ছে যে টাকার অঙ্ক বাড়াতে হবে, বা 5 টাকা 6 টাকা করে যদি মিড ডে মিলে খাবার দেওয়া হয়, তাহলে একটা ডিমের দামই এখন কত হয়ে গেছে, তাহলে সে পুষ্টিকর খাবার দেবে কি করে? ফলে সেখানে বিনিয়োগটা বাড়াতে হবে, মিড ডে মিলে টাকার অঙ্ক বাড়াতে হবে, যাতে করে ছাত্রছাত্রীরা আসতে পারে, তার পুষ্টিটা হয়। এবং হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও আমাদের এরকম ব্যবস্থা তৈরি করতে হবে, নতুন অনার্স সাবজেক্ট চালু করে সময় উপযোগী আরো নতুন নতুন সাবজেক্ট। এখন যেমন এআই নিয়ে খুব চর্চা চলছে, রোবোটিক্স নিয়ে খুব চর্চা চলছে, সেই বিষয়ে নতুন নতুন কি সাবজেক্ট আমাদের এখানে এনে রাখা যায় যাতে করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা উৎসাহিত হতে পারে, সেগুলোও বামফ্রন্ট সরকার আসার পর চালু হবে। একদম আজকের খবর যে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে শিশু চিকিৎসক নেই, সেই কারণে যেমন শিশু বিভাগটা বন্ধ হয়ে গেছে, পাশাপাশি প্রসূতি বিভাগটাও বন্ধ হয়ে গেছে। পানিহাটিতে একটি সরকারি হাসপাতাল। বামফ্রন্ট যদি আসে, এই যে অব্যবস্থা, যে খবর আমাদের কাছে পৌঁছেছে, আমরা হয়তো কালকে বা পরশু এই খবরটাকে আমরা সম্প্রচারও করবো, তো এই অব্যবস্থার কি বন্দোবস্ত? পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের তো এখন কাজই হয়েছে যে রোগীকে রেফার করে দেওয়া হয় সাগর দত্ত নয় আরজি কর, কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না। যাতে সাগর দত্ত এবং আরজি করের উপর চাপ কমে, সেই জন্য স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হওয়ার কথা। এবার সেই স্টেট জেনারেল হাসপাতালে একটা নির্দিষ্ট সময়ের পর ডাক্তার থাকেন না, সেখানে একটু ক্রিটিক্যাল কোনো অসুখ ইত্যাদি হলে সেইটা দেখভাল করার মতো পরিকাঠামো থাকে। কেন স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী ইত্যাদি তারা হচ্ছে এইখানে বিনিয়োগ করছেন না, এই হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য, যন্ত্রপাতি কেনার জন্য, বেডের সংখ্যা বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই উত্তর আমরা জানি। স্বাস্থ্য মন্ত্রকের বিরাট দুর্নীতির খবর মাঝে মধ্যেই খবর আসে। অভয়ার ঘটনার একটা অন্যতম অংশ কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের দুর্নীতি, তার সেটা খোঁজ পাওয়া না পাওয়া ইত্যাদি। ফলে সেই ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, যেটা বামফ্রন্ট পারবে। এবং যে মাতৃসদনটা ঘোড়ার ওখানে ছিল, যেটা সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল মা ও শিশুর জন্য, আপনার অর্থনৈতিক সামর্থ্য যাই থাক, আপনি ওখানে ভালো ব্যবস্থা পাবেন,
মার জন্য, তার সদ্যজাত সন্তানের জন্য সেই ব্যবস্থাই হয়েছিল। আজকে ওইটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে। না, পুরো বাড়ি না, সর্বশেষ খবর হচ্ছে সেটাকে পিপিপি মডেলে বেসরকারি হাতে শোনা তুলে দেওয়া যাচ্ছে যে প্রাইভেট পাবলিক হচ্ছে। না, পার্টনারশিপ হচ্ছে। শোনা যাচ্ছে না, কাগজপত্র আছে আমার। কাগজপত্র তো আছে, কিন্তু চালু হয়নি তো এখনো। না, কাজ কাজ চালু হবে। চালু হয়নি। আমরা ওটার সামনে ঘুরে এসেছি, ওটার সম্পর্কে কিছু তথ্যও জোগাড় করেছি। ওটার সামনেও যা জঞ্জালের পাহাড় এবং যে পোড়ো বাড়ি ইত্যাদি হয়ে রয়েছে, সেটা কেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে? প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যাওয়া মানেই তো আপনার ওখানে কোনো একজন মাকে যদি ভর্তি হতে হয়, তাহলে তার টাকার অঙ্কটা বেড়ে যাবে। তাহলে এই ভাবনায় তো মাতৃসদন তৈরি হয়নি। তৈরি হয়েছিল তো যে সরকারি উদ্যোগে হবে, সরকার রাষ্ট্র দায়িত্ব নেবে, সে সাবসিডি দেবে, যাতে আমার অর্থনৈতিক সামর্থ্য কম থাকলেও আমি আমার সন্তানকে ওখানে জন্ম দিতে পারি স্বল্প মূল্যে এবং ভালো ব্যবস্থা সহ। সেই ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনতে হবে যদি বামফ্রন্ট সরকার হয়। আপনি বললেন যে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের কথা, আমি একটু এগিয়ে যাই, কারণ পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে রেফার করা হয়, বাধ্যতামূলক রেফার করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজে। সাগর দত্ত মেডিকেল কলেজ গালভরা একটা নাম, কিন্তু সেখানে আজ পর্যন্ত হৃদরোগ বিভাগ নেই, কার্ডিয়াক ডিপার্টমেন্ট নেই, এবং যাবতীয় যা প্যাথোলজিক্যাল এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার বিষয়, সেগুলো সম্পূর্ণ আপনি যেটা বলছিলেন পিপিপি মডেলে। অর্থাৎ যদি আমি টাকা দিয়ে করাই, বাজার মূল্য যদি আমি দেই, তাহলে আমার আজকেই আমার এক্সরেটা হতে পারে বা সিটি স্ক্যানটা হতে পারে। আর যদি আমি বিনা পয়সায় সরকারি সুযোগ নিতে চাই, তাহলে আমাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে, ততদিন হয়তো আমি নাও বাঁচতে পারি। এই ব্যবস্থাটা কি পরিবর্তন করা যায়? এই ব্যবস্থার পরিবর্তন তো হবেই, কারণ বামফ্রন্টের আমলে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ছিল। এখন হঠাৎ করে কার্ড ফার্ড এটা ওটা করে দিয়ে মাঝখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ঢুকিয়ে থার্ড পার্টির মাধ্যমে টাকা কোথায় চলে যাচ্ছে, এইটার তদন্ত আলাদা করে করতে হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তৃণমূল গত কয়েক বছর ধরে যে মানে তছনছ করে ফেলেছে ব্যবস্থাটাকে, সেটাকে ঢেলে সাজাতে হবে যে সরকারি হাসপাতাল, সেখানে শুধুমাত্র হৃদরোগের ব্যবস্থা ইত্যাদি নয়, রেফার রোগটা কমাতে হবে। কারণ কলকাতার বহু হাসপাতালে আমরা এরকম দেখেছি, রোগী মাটিতে শুয়ে রয়েছেন, বারান্দায় শুয়ে রয়েছেন, কারণ বেড নেই ইত্যাদি নেই। তাকে হয়তো বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, ২ চব্বিশ পরগনা থেকে, নদিয়া থেকে, মেদিনীপুর থেকে খালি রেফার করে দেওয়া হচ্ছে। কিন্তু এই জেলার হাসপাতালগুলোতে যদি পরিকাঠামো উন্নয়ন করা যায়, জেলার হাসপাতালগুলোতে যদি বেড বাড়ানো যায়, তাহলে আর এই রেফার রোগটা এই জায়গায় দাঁড়ায় না। এত বড় একটা করোনা মহামারী আমরা পেরিয়ে এলাম, কিন্তু জেলার হাসপাতালগুলোতে, সদর হাসপাতালগুলোতে ন্যূনতম পরিকাঠামোর উন্নয়নের পিছনে সরকার কেন বিনিয়োগ করলো না, এই প্রশ্নটা উত্তর পাওয়া যায়নি বলেই তো আমরা অভয়ার ঘটনার সময় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম। ফলে বামফ্রন্টের সরকার যখন তৈরি হবে, তখন পরিকাঠামো খাতে আমাদের খরচ বাড়াতে হবে, যাতে করে হাসপাতালে নতুন ইকুইপমেন্টস, হাসপাতালে নতুন ব্যবস্থা, নতুন করে বেড, এগুলো বাড়ানো যায়। এগুলো বাড়ালেই কিন্তু শুধুমাত্র কলকাতা শহরের হাসপাতালের উপর যে রেফার হওয়ার চাপ, রোগীকে মাটিতে শুইয়ে রাখার চাপ, সেইটা কমে যাবে। ফলে এটা একটা আমূল পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজন, যেটা বামফ্রন্টের সরকার করতে পারবে। কারণ তার আমলেই এই সমস্ত ব্যবস্থা, এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা হোক, জেলায় জেলায় বিভিন্ন এই ধরনের সদর হাসপাতাল তৈরি হোক, সেটা সেই আমলেই চালু হয়েছে। ফলে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই সময় উপযোগী করে আবার স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাবো। আপনারা ইশতেহারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন নদী ভাঙন। আপনি হয়তো জানেন অথবা জানেন না, এই নদী ভাঙনের কবলে কিন্তু পানিহাটিও আছে। পানিহাটির একাধিক ঘাট, যেগুলো খুব প্রাচীন ঘাট, যেমন বারো মন্দির ঘাট, তার সংলগ্ন যে ঘাটগুলো, সেই ভাঙনের কারণে সেখানে ঘাট ভেঙে যাচ্ছে এবং নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এবং যখনই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাওয়া হয়, এই বিষয় নিয়ে আমরা প্রশাসনিক দপ্তরে আমরা তাদের কাছে প্রশ্ন করি, তারা বলে এটা পোর্ট ট্রাস্টের বিষয়। কিন্তু আমরা দেখেছিলাম যে বামফ্রন্টের সময় প্রত্যেকটি ঘাটকে কিন্তু আমূল একটা সংস্কার করা হয়েছিল ১৫-১৬ বছর আগে। তো এই যে গঙ্গা ভাঙন, পানিহাটিতে গঙ্গা ভাঙন বা পানিহাটি সংলগ্ন খড়দা, কি ব্যবস্থা হবে? অবশ্যই এই ভাঙন রোধ ইত্যাদির প্রসঙ্গে বামফ্রন্টের যা আমাদের ইশতেহারে কথা আছে সেইটাই হবে। আমাদের কথাটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে নদী ভাঙন একটা বিরাট ইস্যু, যেটা মালদা মুর্শিদাবাদ ইস্যু, সেটা তেমনি এখানেও ইস্যু। ফলে এই যে ঘাটগুলো যেটা পানিহাটিতে রয়েছে, সেগুলোর যথাযোগ্য সংস্কার করতে হবে। সেখানে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের একটা যোগাযোগের ব্যবস্থা, ওখানে
কথা বলা, গল্প ইত্যাদি করা, এবং সেটার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য যাবতীয় যা ব্যবস্থা, সেগুলো হচ্ছে যে আমরা করব। সেটা করতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। সেটা ওটা পোর্ট ট্রাস্টের না অমুকের না তমুকের এই দীর্ঘসূত্রিতা, এই যে শুধুমাত্র লাল ফিতের ফাঁস এটা ওটা করা, এটা কোনো কাজের কথা না। এটা হচ্ছে সদিচ্ছা চাইলেই করা যায়। ফলে এই যে 3-4টে ঘাট রয়েছে, সেগুলোর যেরকম যে সময় যেরকম সংস্কার প্রয়োজন, সেই সময় সেরকম সংস্কারই করা হবে, শুধুমাত্র লাল ফিতে নীল ফিতে এগুলো না দিয়ে। আপনারা খুব গুরুত্ব দিয়ে আপনাদের ইশতেহারে বলছেন মন্দির মসজিদ নয় কাজ, এবং তার সঙ্গে একটা শব্দ সেদিন আপনার সঙ্গে মুখোমুখি যে আলোচনা পানিহাটির মানুষের হয়েছিল, সেখানে একটা উঠে এসেছিল যে পানিহাটি বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে, বা পশ্চিমবঙ্গটাই বৃদ্ধাবাসে ওটা পরিণত হচ্ছে। পশ্চিমবঙ্গটাই তাই হচ্ছে। তো এই যে স্লোগানটা আপনারা দিচ্ছেন মন্দির মসজিদ নয় কাজ, এটা তার কিভাবে? সাথে ওইটা রিলেটেড, হ্যাঁ, বৃদ্ধাবাসে পরিণত হওয়াটা আটকানোটা রিলেটেড। কারণ দেখুন, এটা আমরা করোনার সময় আবিষ্কার করেছিলাম যে আমার বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধব নিশ্চয়ই এরকম হয়েছে যে তারা সব বাইরে কাজ করছেন, হুম, ফোন করছেন ওখান থেকে যে টাকা পয়সার কোনো সমস্যা না, পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ওষুধটা, অক্সিজেনটা, নেবুলাইজারটা, এটা ওইটা ওইটা একটু বাড়িতে পৌঁছে দিতে হবে। কারণ ছেলেমেয়েরা ভারতবর্ষে নেই, পশ্চিমবাংলায় নেই, বাইরে চলে গেছেন, কারণ এখানে কাজ নেই। বামফ্রন্টের আমলে আপনি যেমন বললেন পানিহাটিতে প্রতিটা ওয়ার্ডে স্কুল তৈরি হয়েছিল, তার একটা মেজর অংশ তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট আমলে গোটা পশ্চিমবাংলায় 33,000 প্রাইমারি স্কুল তৈরি হয়েছিল নতুন করে, 10,000 সেকেন্ডারি স্কুল, অতগুলো ব্রিজ, অতগুলো হাসপাতাল, অতগুলো শিল্প সংস্থা। কিন্তু বামফ্রন্টের আমলে কটা মন্দির তৈরি হয়েছিল আর কটা মসজিদ তৈরি হয়েছিল এটা কিন্তু কেউ জানেন না। অথচ এখন এটা নিয়ে চর্চা হচ্ছে। আমরা বলছি ধর্মস্থানটা ধর্মপ্রাণ মানুষের ব্যক্তিগত জায়গা, তিনি তার ধর্মস্থানে যাবেন, সেখানে সেটা সাহায্য করবেন, নতুন করে তৈরি করবেন, তার ব্যাপার। কিন্তু সরকারের কাজ হচ্ছে ধর্মস্থান নয়, কর্মস্থানের ব্যবস্থা করা। ফলে সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, শিল্প, কলকারখানা, স্কুল, কলেজ এই সব বানান। অথচ আমার দেশের সরকার, রাজ্যের সরকার, তারা ধর্মস্থান তৈরিতে ব্যস্ত। কেন ব্যস্ত? কারণ কর্মস্থানের প্রসঙ্গ এলেই, কর্মসংস্থানের প্রসঙ্গ এলেই হচ্ছে তারা যে পরীক্ষায় ডাহা ফেল করবে এটা তারা জানে। ফলে বামফ্রন্ট যখন ক্ষমতায় আসবে তখন সরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে যোগ্যতার ভিত্তিতে চাকরি, নতুন ছোট মাঝারি বড় শিল্প করে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়ে আমরা আসলে যে মানুষ বাধ্য হচ্ছেন বাইরে চলে যেতে, তাদেরকে আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে এসে নিজের এলাকায় যোগ্যতার সাথে কাজের ব্যবস্থা করতে পারবো, যাতে শুধু পশ্চিমবাংলা বলুন, পানিহাটি বলুন, যে কোনো জায়গায় বলুন, সেটা শুধু বৃদ্ধদের থাকার জায়গা না হয়। সেখানে তরুণ প্রজন্ম, মধ্যবয়স্ক, তারাও যাতে থাকতে পারেন, তাদের অধিকার বোধ নিয়ে থাকতে পারেন, তার হাতে একটা স্থায়ী যোগ্য চাকরি কাজ নিয়ে থাকতে পারেন, যেটাতে তার জীবন চলে যেতে পারে। ফলে এই ধর্ম বনাম ধর্ম, কে বেশি ধার্মিক কে কম ধার্মিক, এই যে লড়াইটা এখন বিধানসভায় হয়, সেটা তো বেকার। বামপন্থীরা বিধানসভায় ঢুকলে আসলে কাজের ন্যারেটিভ নিয়ে, কর্মসংস্থানের ন্যারেটিভ নিয়ে, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা নিয়ে, নারী নিরাপত্তার কথা নিয়ে বিধানসভার ভেতরে আওয়াজ উঠবে। আমার শেষ কোয়েশ্চেন, আপনারা বলছেন যে মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, যেটা বুদ্ধবাবুও বলেছিলেন, এটা কি সম্ভব আদৌ? 100% সম্ভব। বাম আমলে সেটা সম্ভব হয়েছিল তো। বাম আমলে কোনো ধরনের মৌলবাদী ভাবনা মাথাচাড়া দিতে পারেনি, কারণ সেখানে এরকম শক্তপোক্ত শাসন ব্যবস্থা ছিল, সেখানে মানুষের মধ্যে এরকম ইউনিটি ছিল যে মৌলবাদ মাথাচাড়া দিতে পারেনি। আপনি তো এই এলাকায় নিশ্চয়ই দেখেছেন যে 92-এর যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, তখন গোটা ভারতবর্ষের পরিবেশ কি ছিল, আর আমার পশ্চিমবাংলায়, আমার কলকাতায়, আমার পানিহাটিতে পরিবেশ কি ছিল, কেন ছিল? 84-তে ইন্দিরা হ্যাঁ, ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনাও যদি বলেন, মানুষ এখানে মানুষের সাথে জুড়ে ছিলেন বলে আপনিও আমাকে আক্রমণ করতে পারেননি, আমিও আপনাকে আক্রমণ করতে পারিনি। মৌলবাদ মাথাচাড়া দিতে পারেন, কারণ মানুষ একসাথে জুড়ে ছিলেন। 92-এর ঘটনা বলুন, 2002-এর ঘটনা বলুন, গোধরার ঘটনার পরও কিন্তু এই পশ্চিমবাংলায় সেই আগুন জ্বালানোর যে ষড়যন্ত্র, সেটা করা যায়নি, কারণ সরকার চায়নি যে গন্ডগোল হোক, এবং সাধারণ মানুষের মধ্যেও এরকম একটা ঐক্যের ভাবনা ছিল, জুড়ে থাকার ভাবনা ছিল, বার্তা ছিল, যে মৌলবাদীরা সাহস পায়। আজকে তো মৌলবাদীরা প্রকাশ্যে সেই সাহস পাচ্ছে। ওখানে আসানসোলে দাঙ্গায় উস্কানি দিয়ে এলেন বাবুল সুপ্রিয়, বিজেপির সাংসদ। ওইখানে যাদবপুরের ইউনিভার্সিটির ঘটনায় একজনকে ফেসবুকে বাবুল সুপ্রিয় বললেন, তোমাকে বাংলাদেশ না পাকিস্তান কোথায় পাঠিয়ে দেবো, সেই উস্কানির নায়ককে তৃণমূল দলে নিয়ে। তাহলে কালকে শুভেন্দু অধিকারী অন্য ধর্মের উৎসবে গিয়ে তাদের ভালো ভালো কথা বলতেন, পরশুদিন অন্য ধর্মের উৎসবে গিয়ে আগে যে ধর্মের উৎসবের কাছে যেতেন তাদের সম্পর্কে 4টে খারাপ কথা বলছেন। এগুলো তো মৌলবাদকে মাথাচাড়া দেয়।
বাম আমলে আরএসএস খাপ খুলতে পারেনি পশ্চিমবাংলায়, এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র মিছিল করছে। এই পরিবেশটাকে বদলাতে হবে, যেটা তৃণমূল পারবে না, কারণ তৃণমূলের চোর চিটিংবাজ নেতাদের জামিনে ছাড়ানোর জন্য তৃণমূল তো কার্যত আরএসএস এর কাছে মাথা নত করে দিয়েছে। এইটা বামপন্থীরা পারবে, যে কোনো ধরনের মূল্যপাত সেটাকে হচ্ছে একবারে আগাছা সমেত উপড়ে ফেলতে হবে। এটাই আমাদের কথা। আচ্ছা, আমি বলে পেরেছিলাম লাস্ট কোয়েশ্চেন, কিন্তু লাস্ট একটা অপ্রিয় কোয়েশ্চেন, যে প্রতীকুর রহমান, এটা না করেই পারলাম না। আপনার খুব কাছের বন্ধু, আপনাকে আপনি সৃজনদা এরা একসঙ্গে কাজ করেছেন, বা তার আগে ঋতব্রত, এদের দল ছেড়ে যাওয়াটা কি দলের পক্ষে মানে একটা বলবো পজিটিভ কিছু হলো? আমার আমার আমাদের কি মনে দলে হয়? কখনোই খুব ব্যক্তির যে বিরাট ভূমিকা থাকে তা নয়। ব্যক্তিরা মিলেই দল, কিন্তু ব্যক্তির খুব বিরাট ভূমিকা থাকে না। ব্যক্তি চলে যাওয়া নিয়ে সেই কারণে আসলে দলের মধ্যে কোনো প্রভাবও পড়ে না, ওগুলো ক্লোজড চ্যাপ্টার হয়ে গেছে, ওগুলো নিয়ে আর আমরা ভাবি না। এবং ভোটেও কোনো প্রভাব একেবারেই পড়বে না। একদম কনফার্ম? হ্যাঁ, আমাদের আমাদের রাজনীতিতে ব্যক্তির কোনো প্রভাব নেই। আমাদের রাজনীতি তার মতাদর্শের উপর নির্ভরশীল। যারাই সেই মতাদর্শের প্রচার করবেন, আজকে আমি প্রার্থী হয়েছি, কালকে আমার জায়গায় অন্য কেউ প্রার্থী হবেন, পরশুদিন অন্য কেউ হবেন, ওই মতাদর্শের প্রচারটা হতে থাকবে। তাহলে ওইটা এ চলে গেল ও চলে গেল, ওইটা দিয়ে রাজনীতি, বামপন্থী রাজনীতির কিছু যায় আসে না, মানুষের তো আরোই যায় আসে না। আর সর্বশেষে পানিহাটির মানুষকে আপনি কি বলতে চান? পানিহাটির মানুষের কাছে এবার এই বিকল্প বেছে নেওয়ার একটা সুযোগ আছে। 15 বছর ধরে 20 বছর ধরে তৃণমূল এবং বিজেপি মানুষের আশা ভরসা নিয়ে ছেলে খেলা করেছে কার্যত। সেই ছেলে খেলার বিরুদ্ধে এবার বামপন্থীরা লড়ছে। ফলে বামপন্থীদের সমর্থন করার আশা রাখছি। পরিশ্রুত পানীয় জলের প্রকল্প যাতে পানিহাটি পায়, অমরাবতীর মাঠ যেটা পানিহাটির ফুসফুস, সেটাকে যাতে সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করা যায়, স্কুল কলেজে আবার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায়, পানিহাটি এতদিনের মিউনিসিপ্যালিটির সমস্ত কাঁচা রাস্তাগুলো যাতে পরিষ্কার পাকা রাস্তা করা যায়, জঞ্জাল নগরী থেকে পানিহাটির নাম মুক্ত হোক, এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আপনাদের লড়াইয়ের কথাই বামপন্থীদের মুখ থেকে আসছে। ফলে বামপন্থীদের সমর্থন করুন, একটা নতুন সুন্দর পানিহাটি গড়ে তুলুন। আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় একটা বিষয়, এবং কলতান এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত, এখান থেকে বেরিয়ে হয়তো কোনো প্রচারে চলে যাবে। সে কারণে আজকের এই আলাপচারিতা আমরা শেষ করছি, কিন্তু আমরা আশা রাখবো কলতান আবারও আমাদের সঙ্গে আসবে, বা আরো আরো অনেক কোশ্চেন আমরা ওকে করতে পারবো রাস্তায় ঘাটে পথে ময়দানে। এবং আপনারাও যেভাবে এতদিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করে এসছেন, আমাদেরকে সমর্থন জানিয়ে এসছেন, 7 নিউজকে সমর্থন জানিয়ে এসছেন, ঠিক একইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।